এইরকম কিন্তু ভিজতে হবে, এরকম মজা করতে হবে। এই যে সব ঢেউগুলো এসে আছড়ে পড়ছে, এই জায়গায় এসে ফিল হবে হ্যাঁ ভাই সমুদ্রে এসেছি। মাংসটা এত ফ্রেশ না, জাস্ট মানে হালকা টানলেই ছিঁড়ে চলে আসছে, এত টেস্ট। দীঘায় কিন্তু এরা কোথাও সিঙ্গেল কাউকে রুম অ্যালাউ করে না, পর্যটনকে রীতিমতো এখানে কেনা বেচা করা হয়। লাখ টাকা খরচ করে লাখ মানুষের ভালোবাসা সঙ্গে করে বিদেশ ভ্রমণ হয়তো আমার কাছে অসাধ্য নয়, কিন্তু লাখ দর্শকের মন সাগরে ডুব দিলে একটাই ছবি চোখের সামনে ভাসে। মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত বাঙালি আজও দীঘা দার্জিলিং পুরী ছাড়া কিছুই ভাবতে পারেন না। আর সেটাই স্বাভাবিক। ঘণ্টা চারেকের ট্রেন জার্নি করে সাগরের পার, বাজেটের মধ্যে হোটেল, দুর্দান্ত বাঙালি খাবার, সাইট সিংয়ের মাঝেই একটু আত্র ধর্মকর্ম সেরে নীল সাগরের জলে গা ভাসিয়ে দেওয়ার টানই হয়তো বাঙালির কাছে দীঘা বারংবার। আমি জানি না আজকের এই পর্ব ঠিক কত লাখ দর্শকের মন ছুঁয়ে যাবে, তবে একজন ট্র্যাভেল ব্লগারের জায়গা থেকে নিজেকে সামান্য সরিয়ে এনে একজন পর্যটকের চোখে দীঘাকে দেখার চেষ্টা করব, যে গল্পে শুরু হবে 23শে আগস্ট রাত্রে দীঘা স্টেশন থেকে। 23শে আগস্ট 2024, সময় ঠিক রাত্রি 8:17। কলকাতা থেকে দীঘা আসার বা হাওড়া থেকে কান্ডারি এক্সপ্রেস ধরে দীঘা আসার প্রথম পর্বটা আমি শেয়ার করেছিলাম। আজ আমাদের দীঘা ভ্রমণের দ্বিতীয় এবং শেষ পর্ব, যে পর্ব শুরু হচ্ছে ঠিক রাত্রি 8:17 এই দীঘা স্টেশন থেকে। এটা হচ্ছে দীঘার 3 নম্বর প্ল্যাটফর্ম, যেখানে আমি দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেন কান্ডারি এক্সপ্রেস এসেছিল 2 নম্বর প্ল্যাটফর্মে। দীঘা স্টেশনের বাইরেই আমার অপেক্ষায় ছিলেন রামনগর অঘরকামিনী বিপিএসসির বিএমওই সাহেব ডক্টর অমিত কুমার ঘোষ। ওনার আমন্ত্রণেই হঠাৎ করে এবারে দীঘায় আসা। দীঘা স্টেশনের বাইরে বেরিয়ে তো সেই ভিড়, টোটো লাগবে কিনা, ম্যাজিক গাড়ি লাগবে কিনা, কোথায় যাবে, অটো লাগবে কিনা, মানে যেরকম হয় আর কি। আপনারা কিন্তু এখান থেকে যে কোনো হোটেলে ট্রান্সফার হতে পারবেন। ডাক্তারবাবুর বাইকে চড়ে আপাতত গন্তব্য নিউ দীঘা থেকে ওল্ড দীঘা। সারাদিন বৃষ্টির পর দীঘা উপকূল তখন বেশ ঠান্ডা। এদিকে সমুদ্র থেকে উঠে আসা অদ্ভুত এক হাওয়া রাস্তার পাশেই ঝাউবনের ভেতর থেকে বেরিয়ে এসে এক অমোঘ সুখের অনুমতি দিচ্ছে, যেন বহুদিন পরে সেই বরাক উপত্যকা সুন্দরীর সঙ্গলাভ। রাস্তার পাশেই নির্মীয়মান দীঘার জগন্নাথ ধাম মন্দির। এইসবের মাঝেই পৌঁছে গেলাম নিউ দীঘা থেকে ওল্ড দীঘা। এই জমজমাট, নামেই ওল্ড, অ্যাকচুয়াল কিন্তু ব্র্যান্ড নিউ। অঘরকামিনী বিপিএসসির পাশেই কোনো একটা হোটেলে আমার আজকের রাত্রিবাস। এখানে চেক ইন টাইম হচ্ছে সকাল 10:30, আর চেক আউট টাইম হচ্ছে পরের দিন সকাল 9:30। দীঘায় কিন্তু এরা কোথাও সিঙ্গেল কাউকে রুম অ্যালাউ করে না, মানে যারা সোলো ট্রাভেলে আসছেন পুরুষ বা মহিলা, সিঙ্গেল রুম কিন্তু অ্যালাউ করে না। সেক্ষেত্রে বেটার অপশন আপনারা কিন্তু থাকতে পারেন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে ইউথ হোস্টেল, সেখানে থাকতে পারেন। আমি ইউথ হোস্টেলে ছিলাম। আর না হলে অপশন হচ্ছে যে দীঘার যে থানা আছে, থানায় গিয়ে থানার সাথে কথা বলা যে না আমি এখানে বেড়াতে এসেছি, মানে অ্যাপ্লিকেশন করতে হবে, আমি আত্মহত্যা করতে আসিনি। সেক্ষেত্রে হয়তো হোটেল আপনাকে রুম অ্যালট করতে পারে। বাকি কিন্তু সিঙ্গেল আসলে আপনাদের রুম পেতে সমস্যা হলেও হতে পারে। এই হোটেলে যদিও লিফট রয়েছে, আমরা আর কি হেঁটেই উঠছি ওপরে। লোকেশনটা কিন্তু ভীষণ সুন্দর। এখন সমুদ্র দেখা যাচ্ছে না, কালকে সকালে দেখা যাবে, কিন্তু হাওয়াটা যেদিক থেকে আসছে সেটা কিন্তু খুব ভালো মতো হয়ে যাচ্ছে, কারণ এখানে কিন্তু সুন্দর একটা বারান্দাও রয়েছে। মোটামুটি বিছানার যা সাইজ তাতে 3 জন ভালো মতো হয়ে যাবে। রুমে এসিও রয়েছে। বাহ, এদিকে একটা বারান্দাও রয়েছে, বারান্দা থেকেও সমুদ্র দেখা যাবে। বাট আমার মনে হচ্ছে এই বারান্দাটা জামা কাপড় শুকানোর জন্য বেশ আদর্শ জায়গা। বাথরুমের যা সাইজ ঠিকঠাকই আছে, ঝকঝকে তক্তকে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। এবার সেই মানুষটার সাথে আপনাদেরকে আলাপ করে দিই যে মানুষটার জন্য আমার হঠাৎ করে দীঘায় আসে। রামনগর বিপিএসসির বিএমওই সাহেব ডক্টর অমিত কুমার ঘোষ। নমস্কার কৌশিকদা, আপনাকে থ্যাংক ইউ এখানে আসার জন্য, ওয়েলকাম। দেখা যাক আপনি আমি কাল সারাদিন একটু দীঘা ঘুরে দেখবো। আমি আজকে ডিপার্টমেন্টে নেই ঠিকই আছে, কিন্তু মানে আমার যে ডেজিগনেশন তার সাথে বিএমওই স্যারের সবচেয়ে ভালো সম্পর্কটা আর কি ছিল। আজকে আমি যে ব্লগার হয়েছি সেক্ষেত্রেও কিন্তু আমার আগের যে দুজন বিএমওই স্যার ছিলেন তারা হয়তো এখন আমার ভিডিও দেখছে, তাদের একটা বড় কী বলবো অবদান রয়েছে। তো সেই জন্যই কোথাও একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, কোথাও একটা হয়তো ডিপার্টমেন্টের অ্যাটাচমেন্ট। স্নান টান করে ফ্রেশ হয়ে গেলাম। এই হোটেলে টাওয়েল, সাবান সব কিছু দিয়েছে, কিন্তু যেটা নেই সেটা হচ্ছে একটা হেয়ার ড্রায়ার। শুধু এই হোটেল বলেই নয়, অনেক হোটেলে হেয়ার ড্রায়ার থাকে না। তো আমি কিন্তু এবার আমার ব্যাগে হেয়ার ড্রায়ার সঙ্গে ক্যারি করছি। আর এটা কিন্তু যেমন তেমন হেয়ার ড্রায়ার নয়, এটা হচ্ছে আগারোর হেয়ার ভলিউমাইজার 2-in-1 প্রোডাক্ট। অর্থাৎ এটা আমাদের হেয়ারকে ড্রাই করার সঙ্গে সঙ্গে কিন্তু হেয়ার স্টাইল এবং হেয়ার স্ট্রেটনিংয়ের কাজ করে। এর যে এই ব্রাশ হেডগুলো রয়েছে, এটা হচ্ছে সেরামিক টার্মালাইন কোটিং, যেটা আমাদের হেয়ারকে ড্যামেজ হওয়ার হাত থেকে প্রোটেক্ট করে। মাল্টিপল হিট সেটিং, অর্থাৎ আমি কিন্তু আমার প্রয়োজন মতো এর হিটকে ইনক্রিজ অথবা ডিক্রিজ করতে পারি। সুয়েভেল পাওয়ার কর্ড, অর্থাৎ আমি যখন এটা ব্যবহার করছি এই পাওয়ার কর্ড কিন্তু 360 ডিগ্রি পর্যন্ত রোটেট হতে পারে।
এর অ্যাক্টিভ চারকোল ব্রিসেলস, যেটা হিটকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করে। এর পাওয়ার কনজাম্পশন হচ্ছে মাত্র 1200 ওয়াট। একই সঙ্গে রয়েছে 1 বছরের ওয়ারেন্টি। যখন আপনি হাতে ধরছেন, এর যে গ্রিপটা না খুবই সুন্দর, মানে দৌড়ে একটা আলাদা ফিলিংস হবে। যারা বেড়াতে যান তারা জানেন, আমাদের হয়তো সকালবেলায় উঠে স্নান করতে হয়, সেক্ষেত্রে কিন্তু পুরুষদের থেকেও মহিলাদের ক্ষেত্রে চুল শোকানো বা হেয়ার ড্রাই করা কিন্তু বড় একটা ফ্যাক্টর। তো এই জন্য কিন্তু আপনারা এরকম একটা হেয়ার ড্রায়ার সঙ্গে ক্যারি করতে পারেন। এটা কিন্তু খুব লাইট ওয়েট, মাত্র 600 গ্রাম, অর্থাৎ এটা কিন্তু ট্রাভেল ফ্রেন্ডলি। এই হেয়ার ড্রায়ারের লিঙ্ক দেওয়া থাকলো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে, প্রয়োজনে কিন্তু আপনারা সেই লিঙ্কে গিয়ে এই প্রোডাক্ট পারচেস করতে পারেন। সময় রাত 10:34। এবার একটু খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিই। এই হোটেলে যদিও খাবার দাওয়ার ব্যবস্থা ছিল, ওরা বলছিল যে খাবার লাগবে কিনা, তাই বললাম খাবার লাগবে না, কারণ আমাদের যে ডাক্তারবাবু বেগমই সাহেব খাবার আর কি আমার জন্য পাঠিয়ে দিয়েছেন। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে মধুসুন্দরী দেবীকে টেলিফোনে মধুসূদন দত্তের কবিতা শুনিয়ে যখন ঘুমোতে গেলাম, তখন রাত 2:30 বেজেই গিয়েছে। ঘুম ঘুম চোখে পরের দিন খুব ভোরে আবারও বেরিয়ে পড়া। পরিকল্পনা ছিল দিনের শুরুটা করব দীঘার সমুদ্র সৈকতে সূর্যোদয়ের লাইভ সাক্ষী হয়ে। 24 আগস্ট 2024, সকাল 5:15। আজকে সূর্য ওঠার আগেই আমি উঠে পড়েছি। গন্তব্য হচ্ছে দীঘার সমুদ্র সৈকত, ওল্ড দীঘার সমুদ্র সৈকত। আমি ওল্ড দীঘাতেই রয়েছি। আকাশে মেঘ রয়েছে, বুঝতে পারছি না আজকে সানরাইজ কতটা ভালো দেখতে পাবো। তবে বহুদিন পরে এরকম একটা সকাল এলো যে সকালবেলায় উঠে এরকম বেরিয়ে পড়েছি আর কি সানরাইজ দেখতে। এই যে দীঘার মেরিন ড্রাইভ, সেই পথ ধরে যে হাঁটছি, সত্যি খুব সুন্দর লাগছে, দারুণ হাওয়া দিচ্ছে। বহুদিন পরে আবারও দীঘাকে নতুনভাবে যেন আবিষ্কার করলাম আজকের এই সকালে। তবে ওল্ড দীঘার এই দিকটাতে পর্যটক সেভাবে না থাকলেও, যেহেতু এখানে নামা যায় না, প্রচুর পাথর টাথর রয়েছে, কিন্তু যখন আমি সামনের দিকে তাকাচ্ছি, মানে নিউ দীঘার দিকে তাকাচ্ছি, তো ওখানে কিন্তু প্রচুর টুরিস্ট রয়েছে। মানে দূর থেকে দেখা যাচ্ছে, হ্যাঁ আমারই মতো অনেক মানুষ আর কি সকাল সকাল চলে এসেছে সমুদ্র সৈকতে আজকের সূর্যোদয় দেখার জন্য। আজকে সানরাইজের টাইম ছিল হচ্ছে ভোর 5:24। এখন টাইম হয়ে গিয়েছে 5:27। আকাশ একটু একটু লালচে লাগছে, মনে হচ্ছে সানরাইজ হয়তো হচ্ছে বা হয়ে গিয়েছে। মেঘ যেহেতু প্রচুর রয়েছে সেহেতু কিন্তু দেখতে পাচ্ছি না। এনাদের সাথে কথা বলছিলাম, এনারাও আর কি দীঘায় বেড়াতে এসছেন। বলছেন যে এ যাবৎ কয়েকদিন আর কি প্রতিদিনই বৃষ্টি হয়েছে, ওয়েদার খারাপ ছিল। তো আজকেই হচ্ছে এমন একটা সকাল যে সকালে বৃষ্টি নেই। তো আজ ওনারা আর কি আমার মতোই সমুদ্রের ধারে এসে বসে আছেন সানরাইজ দেখার জন্য। সেদিন সকালে প্রকৃতি আমার মতো অনেককেই হতাশ করেছিল। মেঘের আড়াল থেকে সূর্য বেরিয়ে আসবে এমন কোনো ঘটনা ঘটেইনি। আসলে বর্ষাকালে সাগর উপকূলে সানরাইজ দেখার ইচ্ছেটা হয়তো এক প্রকার বাড়াবাড়ি। তাই বাজপাখিকে উড়িয়ে দিলাম তাড়াতাড়ি, যাতে ভোরের বাতাসে স্নিগ্ধতায় ধরা দেয় আমার আপনার পছন্দের দীঘা সুন্দরী। আর সেই বাজপাখির চোখেই দেখলাম দীঘায় নির্মীয়মান জগন্নাথ মন্দির। এই মন্দিরের নির্মাণ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর দীঘার ক্রেজ কতটা বাড়বে তা আমার জানা নেই। তবে একদিকে সমুদ্র, অন্যদিকে প্রচুর সবুজ, তার মাঝে এই জগন্নাথ ধামের প্রভাতী দর্শন সৃষ্টি করেছিল মনের মধ্যে অনবদ্য আলোড়ন। ওল্ড দীঘা আর নিউ দীঘার মাঝখানে কিন্তু তৈরি হচ্ছে দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দির। পুরীতে তো জগন্নাথ মন্দিরের আগে আমরা যতবার গিয়েছি সবাই দেখেছি, বা যখন যাই তখনই দেখি। সেরকম কিন্তু জগন্নাথ মন্দির দীঘাতেও তৈরি হচ্ছে, অনেকটা ওই রকম আদলেই। আমরা জগন্নাথ মন্দির বলছি, কিন্তু এখানে বোর্ডে লেখা আছে দীঘার জগন্নাথ ধাম। আর এই জগন্নাথ ধামের পাশেই কিন্তু রয়েছে দীঘা স্টেশন। এই জগন্নাথ ধাম হয়ে যাওয়ার পর দীঘার ক্রেজ বাড়বে বই কমবে না। আর দীঘা আসার জন্য সবাই ট্রেন বা পার্সোনাল গাড়ি এগুলোর পরোয়া করে না। ম্যাক্সিমাম মানুষ এখানে বাসে করে আসে, বাস ভর্তি করে মানুষ দীঘাতে। সকাল সকাল রাস্তা জ্যাম, একদিকে গাড়ি, একদিকে টোটো, একদিকে বাস।
সকাল সকাল রাস্তা জ্যাম। প্রথমে পরিকল্পনা ছিল যে আজকে সারাদিন দীঘায় ঘুরে চলে যাব সন্ধ্যাবেলায় মন্দারমণিতে নাইট স্টে করে আগামীকাল রবিবার সকালবেলায় ফিরে যাব কলকাতা। তারপরে দেখলাম না, মন্দারমণিটা থাক, মন্দারমণির জন্য আলাদা পরে একটা ডেডিকেটেড ব্লগ বানাবো যে মন্দারমণি এলাম। আপাতত আজকের পুরো দিন যতক্ষণ আর কি এনার্জি আছে দীঘায় ঘুরবো, আজকে রাত্রে তো দীঘায় স্টে করবো, আগামীকাল রবিবার তারপরে ফিরবো। দীঘায় আসা মানে খাওয়া দাওয়া, ঘোরা, যারা সমুদ্রে নামতে চায় তাদেরও স্নান করা, এই তো দীঘা। আর কি আছে? স্ত্রী নিয়ে দীঘা, পরস্ত্রী নিয়ে দীঘা, বন্ধুর সঙ্গে দীঘা, পরিবারের সঙ্গে দীঘা, বিয়ের আগে দীঘা, বিয়ের পরে দীঘা, প্রি ওয়েডিং শ্যুট করতে অনেকে দীঘা আসে, বান্ধবী নিয়ে দীঘা আসে। দীঘা সবার জন্য আর কি। এই চেকপোস্টটা পার করলে আমরা প্রবেশ করব প্রতিবেশী রাজ্য ওড়িশাতে। এটা হচ্ছে দীঘা বর্ডার। এইদিকে রয়েছে উদয়পুর সি বিচ, এখান থেকে 13 কিলোমিটার দূরে রয়েছে বিচিত্রপুর নেচার ক্যাম্প। বাংলার সীমানা পার করে আমরা অনেক আগেই প্রবেশ করেছি প্রতিবেশী রাজ্য ওড়িশাতে। আর ওড়িশাতে আমরা এই মুহূর্তে যে মন্দিরটাতে এসেছি প্রথমে, এটা হচ্ছে ওড়িশার চন্দনেশ্বর মন্দির। সকাল সকাল মন্দির ফাঁকা রয়েছে, আর এই মন্দির চত্বরে এরকম একটা পুকুর মতো রয়েছে। বৃষ্টি কাদাতে একদম মন্দির চত্বর একাকার হয়ে রয়েছে। বালাসোরের এই চন্দনেশ্বর মন্দিরকে তার মাহাত্ম্যের জন্য ওড়িশার দ্বিতীয় পুরীর সঙ্গে তুলনা করা হয়। বছরের কয়েকটা দিন, বিশেষ করে চড়ক মেলা এবং শিবরাত্রির সময় এখানে লাখ লাখ ভক্ত সমাগম হয়। ওড়িশার নববর্ষ মহাবিষুব সংক্রান্তির সময় এই মন্দির চত্বরে মেলার আয়োজন করা হয়। বহু বছর আগের কথা বলছি, পুরীর জগন্নাথ মন্দিরে তখন এরকম ব্যাপার ছিল, মানে মন্দিরে ঢুকলেই না রকম পান্ডারা না রকম দিক থেকে ক্যাপচার করতো, মানে ধরতো, ছেঁকে ধরতো। এই একটা পাথর মাথা ঠুকে দিল, কিছু একটা মন্ত্র বলে দিল, দেন এবার খুশি হয়ে দক্ষিণা দেন। মানে এই ব্যাপারটা নিয়ে একটা সময় পুরীর মন্দির খুব ডিস্টার্ব ছিল মানুষজন, মানে সব মানুষকে নানারকমভাবে আর কি যে কোনো অছিলায় টাকা পয়সা আর কি নিয়ে নিত। মাথায় একটা লাঠির বাড়ি মারলো, দেন দক্ষিণা দেন। তো চন্দনেশ্বর মন্দির ঘুরতে ঘুরতে এরকম একটা কিছু অভিজ্ঞতা হলো আমার। এখানে কিন্তু এরকম পান্ডা পাবেন যারা কিন্তু এরকম বলবে আসুন, দিয়ে একটু পুজো করে দেবে, ঘুরিয়ে দেবে, এবার দক্ষিণা দিন। চন্দনেশ্বর শিব মন্দির দেখে আমরা এবার রওনা দিয়েছি তালছাড়ির দিকে। আমার আবছা স্মৃতি আর কি মনে পড়ছে। বাইক নিয়ে যখন এসেছিলাম 2019 সালে, তালছাড়ি থেকে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছিলো। রাস্তা খুঁজে খুঁজে এসে সন্ধ্যাবেলায় এই চন্দনেশ্বর মন্দির দেখেছিলাম। বন্ধুরা এসেছি প্রথমবার বহরমপুর থেকে দীঘা বাইক নিয়ে, আলাদা এক্সাইটমেন্ট। আর তখন আমার ছিল হচ্ছে হিরোর হাঙ্ক বাইকটা 150cc। তখন বাইক নিয়ে কখনো মাসাঞ্জোর, কখনো মাইথন, বন্ধুদের সঙ্গে দীঘা, আলাদা একটা এক্সাইট। তখন বাইক চালানোর প্রতি খুব একটা ঝোঁক ছিল। আমাদের অনেক মানুষের জীবনে একটা কথা খুব কমন, যখন আমাদের ইচ্ছে থাকে, যখন আমাদের শখ থাকে, তখন আমাদের সাধ্য থাকে না। আর একটা সময় পরে হয়তো আমাদের কাছে এতটাও আর্থিক রেস্ট তো থাকে যে আমরা আমাদের শখগুলো পূরণ করতে পারি বা বলা সাধ্য থাকে, তো তখন আমাদের ওই ইচ্ছে আর শখগুলো না সব হারিয়ে যায়। ফেলে আসা দিনের স্মৃতিচারণের মাঝেই আমরা পৌঁছে গেলাম ওড়িশার তালসারিতে। তালসারি যে সমুদ্র সৈকতটা রয়েছে এটা কিন্তু ওড়িশা সি বিচ। ওই যে জেলে নৌকাগুলো আছে না, জেলে মাঝিরা সব মাছ টাছ ধরে নিয়ে আসে, তো এখানে আর কি সব মাছের কিনা বেচা চলছে। জায়গাটা বেশ ভালো, একটু ফাঁকা ফাঁকা। নিউ দীঘা বা ওল্ড দীঘার তুলনায় কিন্তু বেশ ফাঁকা ফাঁকা রয়েছে। লো টাইডের কারণে সমুদ্র অনেকটাই পেছনে। আমি সকালেও যখন দীঘাতে ছিলাম, ওল্ড দীঘায় তখন বলছিলাম দেখুন লো টাইড চলছে এখন। তো তালসারি তো একই অবস্থা, সমুদ্র তো একই, নাম বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম, কোথাও উদয়পুর, কোথাও শঙ্করপুর, কোথাও তাজপুর, কোথাও তালসারি। সমুদ্র কিন্তু একটাই, সেটা হচ্ছে বঙ্গোপসাগর ও বে অফ বেঙ্গল। এই সমুদ্রকে আমরা যখন আবার পুরী যাব সেখানে পাবো, যখন আমরা গোপালপুর যাব সেখানে পাবো, যখন আমরা ভাইজ্যাক যাব সেখানে পাবো। এই তালসারি বিচে আমি দেখাচ্ছিলাম যে বাইক রেন্ট পাওয়া যায়, তো এখান থেকে আমরা বাইক রেন্ট নিলাম। তো এখানে আমাদের দুজনের জন্য নিল হচ্ছে 100 টাকা। কী কী জায়গা দেখাবে? নদী সাগর মিলন মোহনা আর লাল কাঁকড়া। হাতে ধরে দিবে, হাতে ধরে দেবো। টুরিস্ট মনে করেন যে আপনারা কাপেল এসছেন, বাইক নিয়ে সমুদ্রের ধারে ঘুরবেন, ছবি টবি তুলবেন, ভিডিও করবেন, রিলস বানাবেন, তো এরা বাইক দিয়ে দেবে। দুজনের জন্য লাগবে হচ্ছে 200 টাকা, ডিউরেশন হচ্ছে 8 ঘন্টা। সমুদ্র সৈকত বরাবর কিছুটা বাইক চালানোর পর একটা মোটামুটি নির্জন জায়গায় এসে বাইক চালক আমাদের বাইক থেকে নামিয়ে দিয়ে বলল, এদিকে প্রচুর লাল কাঁকড়া রয়েছে। যেহেতু এদিকটায় মানুষজন নেই, ফাঁকা ফাঁকা, সেহেতু তারা আর কি বেশ শান্তিতে আর কি তাদের অবাধ বিচরণ করছে। এই মোহনা, এই লাল কাঁকড়ার বিচ বা এই তালসারি বিচ একটু পাখির চোখে দেখি, আমাদের আবার এমনি ক্যামেরা দেখে তো পোষায় না। आसमान चाहे दरिया पाने दरिया आसमान पाने ओ माझे रे ओ आसमान चाहे दरिया पाने दरिया आसमान पाने अरे लक्ष बछर पार हইল
পিছনের দিক দিয়ে না না, আমি আর রিস্ক নিচ্ছি না, দরকার নেই, থাক। দেখে ছবি একটু- তুলে আবার ছেড়ে দিই। হ্যাঁ, একটু দেখে ছবি তুলে একটু স্পর্শ করে নিলাম। এই যে কাঁকড়ার দ্বার, হাত দিলে হাত হয়ে যাবে চুরমার। প্রচুর লাল কাঁকড়া এখানে রয়েছে, তো চাইলে কিন্তু আপনার লাল কাঁকড়াকে নিয়ে ছবি তুলে ওকে আবার ছেড়ে দিতে পারবেন। আর এই দিক বরাবর সোজা এখান থেকে প্রায় 3 কিলোমিটার মতো হবে, এইদিকে রয়েছে উদয়পুর বিচ। তা আমাদের বাবু ভাইয়া বলছিল যে উদয়পুর বিচ হচ্ছে মদ খাওয়ার জন্য আর স্নান করার জন্য, দুটোর জন্য। মদ খাওয়া চান করা, হ্যাঁ মদ খাওয়া চান করা, এই দুটোর জন্য আর কি উদয়পুর সি বিচ আর কি বিখ্যাত। তো তালসারিতে খানিকটা সময় আমরা কাটালাম, আমরা মোহনা দেখলাম, লাল কাঁকড়া দেখলাম, খুব ভালো সকালটাকে এনজয় করলাম। এবার আমরা যাব হচ্ছে উদয়পুর দেখতে। এই রোডটা কিন্তু তালসারির সঙ্গে কানেক্ট করে আমাদের দীঘাকে। কাজ বোধহয় সম্পূর্ণ হয়ে গেছে বা কিছু জায়গায় কাজ চলছে, তো এই কাজ যখন সম্পূর্ণ হয়ে যাবে তাহলে কিন্তু সরাসরি এই তালসারি থেকে একদম এই মেরিন ড্রাইভ রোড বরাবর একদম ওল্ড দীঘা, একদম মোহনার কাছে পৌঁছাবে। একটাই কিন্তু রাস্তা, বাংলা আর উড়িষ্যার যে বর্ডার, দীঘা বর্ডার, সেই বর্ডারের পাশ দিয়ে একটা রাস্তা চলে গিয়েছে, যে রাস্তা ধরে এখন যাচ্ছি। লেখাই আছে ওখানে যে উদয়পুর সি বিচ। তো সেই রাস্তা ধরে গেলে কিন্তু উদয়পুর সি বিচ পৌঁছানো যায়। গাড়ি পৌঁছানোর সঙ্গে সঙ্গে আর কি লোকজন ঝাঁপিয়ে পড়লো, এই পার্কিং পার্কিং পার্কিং, 50 টাকা দিতে হলো। পৃথিবীর কোনো বিখ্যাত স্ট্রিট ফুডে এত স্ট্রিট ফুড পাওয়া যায় না। দীঘার বিভিন্ন বিচে জেলে বেলে মানে খাবার দাবার রয়েছে, প্রচুর খাবার দাবার, প্রচুর হোটেল। আর কোনটা উড়িষ্যা কোনটা বাংলা বুঝতে পারবেন না। মানে উড়িষ্যায় রয়েছি কিন্তু এখানে কিন্তু কোনো জায়গায় উড়িষ্যা লেখা নেই। মানে যে সমস্ত খাবার দাবার হোটেল সব বাংলায় লেখা। চিকেন ভাত, ডাল ভাত, সবজি ভাত, পমফ্রেট মাছ, চা, বিস্কুট, চাউমিন, ম্যাগি, মানে আলাদাই ব্যাপার। উদয়পুরে এসে নতুন একটা নলেজ গেইন করলাম আমি। সেটা হচ্ছে যে এখানে আসার পরে কিছু মানুষজন আর কি এসে বলছে যে বসবে বসবে, বসবো সমুদ্রের ধারে, আমি বসবো, আমার ব্যাপার, কোথায় বসবো? বলছে না, ওইখানে ওরা আর কি ওরকম চেয়ার টেবিল সব পেয়ে দেবে। আমি চেয়ার টেবিল পেতে আমি কী করবো, এখানে বসে লুডো খেলবো? বলছে না, মাছ কাঁকড়া খাবে, বিয়ার খাবে, মদ খাবে, না ওপেন আর কি ড্রিঙ্কিং অ্যালকোহল চলতে পারে ওই সমুদ্রের ধারে ওখানে টেবিল পেতে। আর এই জায়গাতে এই সমস্ত বাইক রয়েছে, স্কুটি রয়েছে, যেমন আমরা এর থেকে তালসারিতে দেখে এসেছি। এখান থেকে বাইক নিয়ে নিজেই আর কি ঘুরে আসা যাবে। ওই লাল কাঁকড়া বীচ তালসারি, তালসারি কিন্তু ওখানে ছিল, উদয়পুর হচ্ছে এখানে। আমি বলেছি পাশাপাশি বীচ। আমি একটা কথা এখানে বুঝে পাই না, এই যে এত ভিড়, এত লোকজন, এত দোকানপাট, এত কিছু, মানে পর্যটনকে রীতিমতো এখানে কেনা বেচা করা হয়, মানে পর্যটনের কেনা বেচা চলে। এই কেনা বেচার মধ্যে আদৌ কি প্রকৃতিকে খুঁজে পাওয়া সম্ভব? মানে যারা প্রকৃতিকে ফিল করতে চায়, যারা একটু সমুদ্রের ধারে বসতে চায়, যারা একটু ফাঁকা ফাঁকায় এনজয় করতে চায়, মানে নিজেকে ফিল করতে চায়, প্রকৃতির সাথে একাত্ম হতে চায়, আমার মনে হয় না, যেহেতু ব্যক্তিগত মতামত, এটা নিয়ে আবার তর্ক না উঠে যায়, আমার মনে হয় না যে দীঘাতে এসে মানে এইসব দিকে এসে সেই ফিলিংসটা আছে। মানে এমন কোনো জায়গায় যেতে হবে যেখানে খুব অল্প রিসর্ট রয়েছে, খুব অল্প সংখ্যক ট্যুরিস্ট যায়, ফাঁকা প্রায় সি বিচ, এদিকে ঝাউবন রয়েছে, জঙ্গল রয়েছে, প্রচুর পাখি টাখি দেখা যাবে, মানে একটা অন্যরকম সকাল, মানে সকাল বিকেল সেখানে প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে যাবে। বাট আমার মনে হয় না যে দীঘাতে এসে সেই জিনিসটা কখনো পাওয়া যেতে পারে। এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, জানি না বাকিটা আপনারাই বলবেন। উদয়পুর দেখে আবারও ফিরে এলাম ওল্ড দীঘায়। হাতে যেহেতু সময় রয়েছে সেহেতু এক ঝলক ঘুরে দেখলাম অঘোর কামিনী বিপিএসসি। বিধানচন্দ্র রায়ের নিজের বানানো হসপিটাল এটা, মানে ওনার বানানো খুব কম হসপিটাল রয়েছে, তার মধ্যে এটি একটি। উনি নিজের মায়ের নামে এই হসপিটালটি করেন। অ্যাকচুয়ালি আগে মানুষজন দীঘার দিকে আসতো, তাদের মানে অসুবিধে, শারীরিক অসুবিধে, ওগুলোর জন্য প্রপার ব্যবস্থা ছিল না। ওই জন্য নিজের তাগিদেই মায়ের নামে একটি স্বাস্থ্যকেন্দ্র বানান, সেটাই আজকে আমাদের এত বড় রূপ নিয়ে দীঘা ওভারকামিং বিপিএসসি। এখানে বেড কটা আপনাদের? এখানে বেডেড বিপিএসসি, এটা না নন বেডেড? নন বেডেড বিপিএসসি, পাশে স্টেট জেনারেল আছে, ওটা বেডেড, আমাদের এটা নন বেডেড। বিপিএসসির গেট দিয়ে বেরোলে জাস্ট এই কাছে গেলে সমুদ্র, আর এদিকে ঝাউবন টাউবন আছে। মানে এরকম বিপিএসসিতে আর কি চাকরি করাটা ভাগ্যের ব্যাপার। ভ্যাকসিন নিয়ে যাওয়ার সব ক্যান রয়েছে, ভ্যাকসিন ক্যান। পালস পোলিওর সময় মনে হয় এগুলো বেশি, তখন তো এখানে সব সাজিয়ে রাখতে হয় পালস পোলিওর সময়। ওদিকে অন্বেষা ক্লিনিকও রয়েছে। এই বিপিএসসির আন্ডারে রয়েছে 36খানা সাব সেন্টার, আর আমি যেখানে ছিলাম সেখানে ছিল হচ্ছে 46 সাব সেন্টার। আমাদের মুর্শিদাবাদ জেলার মানে সেকেন্ড লার্জেস্ট ব্লক ছিল। ম্যাক্সিমাম পপুলেশন কত আছে কোনো সাব সেন্টারের আন্ডারে আপনার? সর্বোচ্চ পপুলেশন সাব সেন্টারের আন্ডারে 10,000। 10,000। আমাদের কয়েকটা সাব সেন্টার ছিল যেখানে 13,000, 11,000, 12,000 এরকম পপুলেশনের সাব সেন্টার ছিল। দেখ এখন তো আর সাব সেন্টার কনসেপ্টটা নেই, এখন তো হচ্ছে সব হচ্ছে সুস্বাস্থ্য কেন্দ্র। এখন তো সব সিএইচও দিয়ে দিয়েছে একজন করে, এখন বেশ বড় সড়ো সেট আপে আর কি এসছে, আরও বেশি পরিষেবা পাওয়া যাচ্ছে। ঠিক বলছি তো? একদম। কাল যখন এখানে এসেছিলাম তখন পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেছিলো। এবার দিনের বেলা একটু জায়গাটা আপনাকে দেখাই, জায়গাটা কতটা জমজমাট। এবং এখানে যে হোটেল নিয়েছি, সমুদ্র হচ্ছে ওয়াকিং ডিস্টেন্স, প্লাস কলকাতার যে বাসগুলো ছাড়ে না, সেই বাস স্ট্যান্ডও কিন্তু এখানে রয়েছে। মানে এখান থেকে সব বাসগুলো ছাড়ে, বাসের বুকিং টুকিং অফিস এখানেই রয়েছে। ওল্ড দীঘাতে আমি হোটেলটা রয়েছি, এটা হচ্ছে মীরা ইন্টারন্যাশনাল। হোটেলের ফোন নাম্বার দিয়ে দিলাম ভিডিও ডেসক্রিপশন বক্সে। আর সেই সাথে বলবো এটা কিন্তু কোনো প্রমোশন নয়,
আপনারা যদি প্রয়োজন হয়, যদি ইচ্ছে হয়, তাহলে কিন্তু এই হোটেলেও আসতে পারেন। ঠিক আছে, দীঘাতে হোটেলের অভাব নেই, প্রচুর হোটেল এখানে রয়েছে। আমি যে রুমটায় আছি এখানে, রুম নাম্বার 301, এটার এখানে ট্যারিফ আমি জিজ্ঞেস করছিলাম, মানে এদের ট্যারিফ হচ্ছে আজকের দিনে ওই 1800 থেকে 2000 টাকা। তো যেহেতু আমার একটু পরিচিতি রয়েছে ডাক্তারবাবুর সঙ্গে, সেহেতু আমার এখানে কম পড়েছে। আমার এখানে এক রাতের জন্য পড়েছে হচ্ছে ওই 1500 টাকা মতো। এছাড়াও কিন্তু এদের এখানে নন এসি রুমও আছে 900 থেকে 1000 টাকার মধ্যে। প্লাস এদের এখানে যদি ব্যাক সাইডে কেউ রুম নেয়, মানে ওই দিকটায় যেখান থেকে সমুদ্র দেখা যাবে না, সেটা কিন্তু ওই 1300-1400 তো রুম হয়ে যায়। আর একটা ইনফরমেশান দিয়ে দিই সেই সাথে, যে আমি জিজ্ঞেস করলাম অবিবাহিত দাম্পত্য কাপেল অ্যালাউ কিনা, তো বলে হ্যাঁ কাপেল অ্যালাউ। সময় সকাল 10:45, আমি হোটেল থেকে চেক আউট করলাম। পরিকল্পনা এটাই ছিল যে হোটেলে থাকবো আজকের দিনটা, মানে আজকের রাতটা এখানে থাকবো সারাদিন ঘুরে, কালকে সকালে রবিবার, কালকে এখান থেকে ব্যাক করবো, এটাই পরিকল্পনা ছিল। কিন্তু পরিকল্পনা চেঞ্জ করেছি, এবং চেঞ্জ করে যে পরিকল্পনাটা করেছি তার বাস্তবায়নটা আপনারা এর পরের ব্লগে দেখতে পারবেন, এবং আশা করি সেই ব্লগটা আপনাদের মন ছুঁয়ে যাবে। এখন ওটা সারপ্রাইজ থাকলো, পরে বলবো। রামনগরের বাড়ি, ও আমার সঙ্গে দেখা করতে এসছে। আবার আসবেন? একদম আসবো অবশ্যই আমরা আসবো। তো জানতে পারবো ইনস্টাগ্রামে। একদম আমি ইনস্টাগ্রামে স্টোরি দিয়েছি, আমার সঙ্গে কথা হচ্ছিল। আবারও দেখা হবে। একদম ঠিক আছে, ভালো থেকো। আমাদের এখন যে পরিকল্পনা, আমরা সারাদিনে আজকে দীঘার কিছু সাইট সিন যেগুলো বাকি আছে সেগুলো করে নেবো, সেই সাথে ব্রেকফাস্ট করবো, লাঞ্চ করবো। আর আরও একটা বিষয় আপনাদেরকে বলি, আপনারা যারা এখানে দীঘাতে এসে সাইট সিন করতে চাইছেন না, তো আপনারা জানেন, নতুন করে আর কি বলবো, তো আরেকবার রিপিট করে দিই, এখানে কিন্তু অটো রয়েছে। সেই অটো করে কিন্তু আপনারা সাইট সিন করতে পারবেন। এর আগের বার যখন আমি দীঘা এসেছিলাম, তখন কিন্তু আমি অটো নিয়ে দীঘার সাইট সিন করেছিলাম, আপনাদেরকে ব্লগেও দেখেছিলাম। তো আপনারা কিন্তু এখানে এসে অটো রয়েছে, এই বাস স্ট্যান্ড চত্বরে সব জায়গায় মোটামুটি অটো পেয়ে যাবেন। সেই অটো নিয়েও কিন্তু আপনারা সাইট সিন করতে পারবেন। এদের আবার নানা রকমের প্যাকেজ রয়েছে, মানে ধরুন আপনি যদি তালসারির দিকে যান, মানে উড়িষ্যা সাইডে যান, সেক্ষেত্রে একরকম খরচ পড়বে। যদি মন্দারমণির দিকটা যান, সেক্ষেত্রে একরকম খরচ পড়বে। যদি দীঘার লোকাল বিচগুলো ঘোরেন, সেক্ষেত্রে এখন খরচ পড়বে। আপনারা একটু কথা বলে বার্গেনিং করে আপনারা কিন্তু অটো করেও এখানকার যে সাইট সিন সেগুলো করে নিতে পারবেন। মেঘলা ওয়েদার, টিপটিপ বৃষ্টি পড়ছে, জানি না কখন ঝেপে নামবে, বা ঝেপে বৃষ্টি নামুক চাই না নামুক, কারণ ঝেপে খিদে পেয়েছে। এই হচ্ছে দীঘালি 2, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম প্রপার্টি, নিউ দীঘাতে রয়েছে। এখানেই করবো হচ্ছে ব্রেকফাস্ট। এনার সাথে আলাপ করে দিই, ইনি হচ্ছেন এখানকার আর কি ম্যানেজার। আমি কৌশিক পাল, আর উনি হচ্ছেন কৌশিক পাল। ঠিক আছে, আজকে দুই কৌশিকের আর কি এখানে সাক্ষাৎ হয়েছে। কৌশিকদার সাথে কথা বলে জেনে নিলাম এই প্রপার্টিতে যারা লাঞ্চ কিংবা ব্রেকফাস্ট করবেন তাদের জন্য কি ব্যবস্থা রয়েছে। ব্রেকফাস্টের জন্য সকালবেলা 8টা থেকে 10টার মধ্যে আসলে কিন্তু আপনারা এখানে ব্রেকফাস্ট পেয়ে যাবেন। আর লাঞ্চ যদি করতে চান, তাহলে ব্রেকফাস্টের সময় আপনারা এসে কিন্তু এখানে অর্ডার দিতে পারেন। তাহলে কিন্তু ওরা আপনাদের অর্ডার মোতাবেক লাঞ্চ বানিয়ে দেবে, তারপরে পরে এসে আপনারা লাঞ্চ করে নেবেন। মানে যারা এখানে স্টে করবেন না তাদের কথা বলছি। আর যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট ডেভেলপমেন্টের প্রপার্টি, তো যদি আপনারা এখানে স্টে করতে চান, এর কিন্তু বুকিং অন্যান্য ওয়েস্ট বেঙ্গল ট্যুরিস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশনের যে সমস্ত প্রপার্টিগুলো রয়েছে তার যেভাবে বুকিং হয়, অনলাইনে বুকিং হয়, তো এটাও কিন্তু সেভাবে বুকিং হবে। তবে হ্যাঁ, এর কিন্তু খরচটা বেশি, মানে তুলনামূলক আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের কম্পেয়ারে কিন্তু এখানকার থাকার খরচ অনেকটাই বেশি। ওয়েদার তো আজকে মেঘলা ছিলই, ঠিক আছে, সেই সঙ্গে টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেছে। খুব সুন্দর লাগছে এই এনভায়রনমেন্টে, কাঁচের বাইরে বৃষ্টি হচ্ছে, চারিদিকে সবুজে সবুজ, দূরে ঝাউ গাছগুলো উঠে দিচ্ছে, আর তার মধ্যে আমরা নিয়ে নিচ্ছি হচ্ছে চা। মানে সকালটা সুন্দর তখনই হয় যখন চাটা সুন্দর হয়। হ্যাঁ, ব্রেকফাস্ট চলে এসছে, খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে, ডেকোরেশনটা দেখে মন ভরে গেল। আমি নিয়েছি ব্রেড, সেই সঙ্গে বয়েলড এগ, কলা। এটা কি ডাক্তারবাবু ফিশ ফিঙ্গার আমরা 1 প্লেট নিচে হয়ে যাবে। আর ডাক্তারবাবু নিয়েছেন কর্নফ্লেক্স, আর কি নিয়েছেন দুধ আর ব্রেড। আর কি বাকি আছে আপনার? ওই কি আসেনি বললেন, অমলেট আসেনি। তো এই হচ্ছে টোটাল আমাদের ব্রেকফাস্ট। এখানে মোটামুটি যা যা খাবার দিয়েছে সবকটা সম্পর্কে আমরা অবগত জানি। একটা খাবার শুধু হচ্ছে একটা ফিশ ফিঙ্গার, সেটা একটু ট্রাই করে দেখি। এখানকার ফিশের আইটেমগুলো খুব ভালো, আর এখানকার যে ম্যানেজার বলছিলেন যে খাবার কিন্তু খুব ফ্রেশ এখানকার। যদি আসেন ফিশ ফিঙ্গার কিংবা ফিশ ফ্রাই ট্রাই করবেন, দারুণ লাগবে, দারুণ টেস্ট। খাওয়া দাওয়ার পর্ব শেষ, আবারও পথ চলা শুরু। আর এবার আমাদের গন্তব্য হচ্ছে বিচিত্রপুর। আবারও সেই যাচ্ছি বাংলা থেকে উড়িষ্যার দিকে, সেম রাস্তা ধরে সকালে যেরকম গিয়েছিলাম। সময় বেলা 11:25, ঝিমাচ্ছিলাম, মানে ঝিমাতে ঘুমিয়ে পড়েছিলাম। ডাক্তারবাবু ডাক দিলেন, কৌশিক চলে এসেছি। তো এটা হচ্ছে বিচিত্রপুর। এখানে টিকিট কাউন্টার রয়েছে। কিসের টিকিট কাউন্টার? না, বোটের টিকিট কাউন্টার। আগেই বলেছি আমাদের একটা বোট সফর করতে হবে, যে বোটে করে আমরা যাবো হচ্ছে সেই জায়গাতে যেখানে একটা সুন্দর আর কি ম্যানগ্রোভ আইল্যান্ড কী রয়েছে ওখানে, গিয়েই দেখবো। অত মাথা ঘামিয়ে কী করবো জানি না অত। এখানে বোটের রেট হচ্ছে 6 সিটার বোট 1200 টাকা, 8 সিটার 1600 টাকা, 9 সিটার 1800 টাকা। 5 বছর পর্যন্ত কোনো বাচ্চার টিকিট লাগবে না। এই হচ্ছে এখানকার টিকিট কাউন্টার, বিচিত্রপুর ইকো ট্যুরিজম। দুজন আছে, আর এখানে ফোনপেতে পে হবে। এখান থেকে আমরা 6 সিটার বোট পেয়ে গেলাম, শেয়ারিং হয় বোট। আরও 3 জন ছিলেন, তো ওরা আর কি ডাকলেন ওনাদেরকে, যাদের এখানে অফিস রয়েছে। তো আমরা 5 জন আর কি 6 জনের জায়গায় আর কি যাবো, মানে 6 জনের বোটে আমরা 5 জন যাবো। টোটাল যে খরচটা সেটা আমরা সবাই মিলে আর কি শেয়ার করে নিলাম। ডাক্তারবাবু আপনার ফার্স্ট টাইম নাকি বিচিত্রপুর? আমার ফার্স্ট টাইম। 3 বছর ডাক্তারবাবু দীঘার আছেন, কিন্তু ডাক্তারবাবু বলছে আমি দীঘার এত জায়গায় একসাথে ঘুরে নিই। মানে আমার পাল্লায় পড়ে আজকে আপনার দীঘা ভ্রমণটা আর কি
সাকসেস হতে চলেছে। একদমই তাই। প্রপার সঙ্গী পাওয়াটা খুব জরুরি ঘুরতে যাওয়ার জন্য। সেই পারফেক্ট সঙ্গী বলতে কৌশিক দাকে দেখে এসেছি, তো সেই জন্যই বেরোনো। তার মানে আপনার সাথে আবারও আমার আগামী দিনে কোথাও ট্যুর হতে পারে, তাই তো? মানে এটা একটা মানে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে এমন কোনো জায়গা আপনি জাননি, সেখানে আবার একটা প্রোগ্রাম আমরা একসাথে করলাম। ঠিক। এটা তো একটা একদিনের প্রোগ্রাম বা একবেলার প্রোগ্রাম। হ্যালো, কেমন লাগলো? ভালো লেগেছে। ভালো আছো? হ্যাঁ, চলছে ভাই। জোয়ার এসে গিয়েছে, আশেপাশে সমস্ত জল ঢুকতে শুরু করেছে, আর সেই সঙ্গে ম্যাংগ্রোভের অবস্থান স্পষ্ট হয়ে গিয়েছে। দীঘা যারা বেড়াতে এসেছেন তারা তো অবশ্যই বিচিত্রপুরে এসেছেন। যারা এখনও বেড়াতে আসেননি তারা কিন্তু আপনাদের ট্যুর প্ল্যানে অবশ্যই বিচিত্রপুর রাখবেন। জায়গাটা ভীষণ সুন্দর, মানে একটু অন্যরকম জায়গা, ঠিক আছে? মানে এরকম একটা খাঁড়ি গিয়ে একদম সমুদ্রে গিয়ে মিশছে, বোটে করে যাওয়ার একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা। আর সেই সাথে কিন্তু এই জায়গাটার জন্য আপনারা টাইম হাতে রাখবেন, আর জেনে নেবেন যে জোয়ার কখন সেটা লোকাল লোকেরাও বলতে পারে, আপনারা গুগলে সার্চ করে পেয়ে যাবেন, মানে হাই টাইড কখন হবে, কোন সময় থেকে শুরু হবে। আর এখানে এসে কিন্তু একটা ওয়েটিং পিরিয়ড থাকে। সি বিচে গেলেন, ঘুরলেন, মজা করলেন, দ্যাটস আলাদা জিনিস, কিন্তু এই বিচিত্রপুরের জন্য স্পেশালি কিন্তু আপনারা টাইম অবশ্যই হাতে রাখবেন। এখানে আমরা বোটের জন্য ওয়েট করছিলাম, তো এখানে দেখা হয়ে গেছে আমার বেশ কিছু দর্শক বন্ধুর সঙ্গে, আর তারা আমার জেলারই মানুষ, এসেছে আর কি ডোমকল থেকে। আর এই বিচিত্রপুরে কি এই প্রথমবার না আগেও আসা হয়েছে? এর আগে এসেছেন? কেমন লাগছে প্রথমবার এসে দীঘা কিরকম লাগছে? ভালো লাগছে, কিন্তু এখনো তো যাইনি, দেখি বিচিত্রপুরের দ্বীপে যাব। আচ্ছা, ভালো লাগবে। বিচিত্রপুরে সবচেয়ে ভালো লাগছে আপনার সঙ্গে সাক্ষাৎ হয়ে। এটা হলো সবচেয়ে বড় পাওনা হয়ে গেল। আর কবে ফেরা হবে এখান থেকে? ফেরা হবে কালকে সকাল 10টা। 10টা ট্রেন ধরে। ঠিক, খুব ভালো করে এনজয় করুন, একদম ছুটির দিন। বেলা 12:07 শুরু হলো আমাদের বিচিত্রপুরের বিচিত্র বোটের সফর। হাওয়াটা দুর্দান্ত। দীঘায় এসে আমরা শুধু সি বিচ দেখে দেখে ক্লান্ত হয়ে যাই, খাওয়া দাওয়া করে করে আর কি বলবো, পেট ভরে যায়, আর ভালো লাগছে না, একটু অন্যরকম চাই, একটু অ্যাডভেঞ্চার চাই। সেই অ্যাডভেঞ্চারের কিন্তু মানে ভাইবসটা আপনারা এখানে এসেই পাবেন। সবাই বলছে আই লাভ বিচিত্রপুর। হ্যাঁ, এই জার্নিটা তো একটা সত্যি সুন্দর, তারপরে ওখানে পৌঁছানোর পর যেটা দেখবো সেটা আরও সুন্দর। যত আমরা আস্তে আস্তে সমুদ্রের দিকে এগোচ্ছি, মানে মোহনার দিকে, যেখানে এই খাড়িটা সমুদ্রের সঙ্গে মিশেছে, তত কিন্তু খাড়িটা আস্তে চওড়া হচ্ছে। যখন আমরা শুরু করেছিলাম তখন ছিল সরু চ্যানেল, এই চ্যানেলটা কিন্তু আস্তে আস্তে সমুদ্রের মুখে গিয়ে অনেকটাই চওড়া। বোট আমাদের নামিয়ে দিল এই বিচিত্রপুর এই যে আইল্যান্ড, এই জায়গাটাতে এসে। আর সামনেই রয়েছে এই বে অফ বেঙ্গল, দেখা যাচ্ছে দূর থেকে। খুব সুন্দর জায়গা, ফটোগ্রাফি করার জন্য তো নিঃসন্দেহে সুন্দর জায়গা। আর এখানে আমাদের টাইম মানে এই ঘোরাফেরার জন্য সময় হচ্ছে 8 ঘন্টা। তারপরে এসে আবার লাইন দিতে হবে, যে আগে লাইনে দাঁড়াবে সে আগে যাবে, এরকম ব্যাপার। মানে জোয়ার যখন আসে দেখুন, এই আইল্যান্ডের কিন্তু অনেকটাই জলের নিচে চলে যায়, বিশেষ করে সামনের দিকগুলো, কারণ এগুলোতে কিন্তু সব টাটকা জলের ছাপ রয়েছে। এই দীঘার ছবি আপলোড করছেন, ফট করে এরকম একটা জায়গা, লোকে কিন্তু প্রশ্ন করবে সোশ্যাল মিডিয়াতে, ভাই এটা কোন জায়গা, মানে যে কখনো দেখেনি। দারুণ জায়গা, দারুণ। আর এখানে গাছগুলো সব রয়েছে, তো অনেক গাছ শুকিয়ে গেছে, তো এখানে ফটোগ্রাফি দুর্ধর্ষ। আর পাখিও এখানে নানা রকম রয়েছে, যারা পাখি সম্পর্কে একটু জানেন, মানে ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে ভালোবাসেন, তাদের জন্য কিন্তু দুর্দান্ত জায়গা। পোশাক নিয়ে আসতে হবে, এই জলে নেমে জলে খেলা করতে হবে, ওই গাছের মাথায় উঠতে হবে, ছবি তুলতে হবে, তবেই হবে হচ্ছে বিচিত্রপুরে বিচিত্র অ্যাডভেঞ্চার। আমি যেমন এইগুলো পার করতে পারছি না, জুতো টুতো পরে আছি বলে, যদি এগুলো পার করে করে ভেতরে যেতাম না, ভেতরে আরও সুন্দর ছবি আসবে। গাছগুলো এত সুন্দর না, এখানে ম্যানগ্রোভের সব রুটসগুলো বেরিয়ে আছে এখানে, এগুলো থেকে একটু সাবধান, পায়েটায় মানে লাগলে পা কেটে যেতে পারে, এগুলো খুব শক্ত হয়, তো এগুলো থেকে একটু সাবধানে থাকবেন, এনজয় করবেন, ছবি তুলবেন, ভালো স্মৃতি সাথে নিয়ে ফিরবেন। এই যে জলের মধ্যে পড়ে গেছে, ওটা এনজয় করেছো তো? একদম এইরকম কিন্তু ভিজতে হবে, এরকম মজা করতে হবে। আমার মনে আছে আমি ওই রকম একটা দোলনায় বসে ফটো তুলেছিলাম। এখন এখানে বাঁশ দিয়ে দোলনা করা আছে, তো যারা আপনারা আসছেন তারা কিন্তু এই দোলনায় বসে খুব সুন্দর ফটোগ্রাফি করতে পারবেন। জলটা যদি আরেকটু কমে যায় তাহলে ওই জায়গাটায় গিয়ে ফটোগ্রাফি করা যায়। সব ভালো লাগছে, একটা জিনিস ভালো লাগছে না, মাঝে মধ্যে দেখছি প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, গুটকার প্যাকেট এগুলো পড়ে রয়েছে। তো যারা আমার ভ্লগ দেখেন তাদের জন্য বলবো যে পরিবেশটাকে ভালো রাখার দায়িত্ব কিন্তু আমাদেরই, আমরাই পারি আমাদের পরিবেশকে, আমাদের পৃথিবীকে, আমাদের আর্থকে ভালো রাখতে। তো দয়া করে প্লাস্টিকের প্যাকেট কোথাও ফেলবেন না, যেখানে এরকম পর্যটন স্থল রয়েছে, যেখানে এরকম নেচার রয়েছে, এখানে ফেলবেন না। ডাস্টবিনে ফেলুন, কাছে রেখে দিন। ওই খেয়ে প্যাকেট ফেলে দিলেন, জলের বোতল ফেলে দিলেন, এগুলো করা থেকে প্লিজ বিরত থাকুন, বা আপনার পাশে যদি এগুলো হয় তাদেরকে একটু বলুন যেগুলো না করতে। দেখবেন আমরা ভালো থাকবো, আমাদের আর্থ, আমাদের এনভায়রনমেন্ট সব ভালো থাকবে। সময় বেলা 12:54, মানে 1টা বাজতে চললো। সম্পূর্ণ হলো আমাদের এই বিচিত্রপুরের বিচিত্র বোট সফর। চলুন যাওয়া যাক আমাদের এবার পরবর্তী গন্তব্যে। দীঘা বাইপাস ধরে আমরা যাচ্ছিলাম দীঘা মোহনার দিকে। তো এই পথে একটা রেলগেট পড়ে, হয় এক্সপ্রেস ট্রেন আর লোকাল ট্রেন কিছু একটা আসবে, তো সেটা দেখার জন্য আর কি দাঁড়িয়ে পড়েছি।
আচ্ছা, তাম্রলিপ্ত কান্ডারি। এই ট্রেন ধরেই গতকাল এসে পৌঁছেছিলাম, তাম্রলিপ্ত অথবা কান্ডারি। রিক্সার করে তো দুটো একই ট্রেন। তো এই ট্রেনটা আর কি আসছে, যেটা সকালবেলায় ছিল হাওড়া থেকে, সেটা এখন ঢুকছে আর কি, এত দেরি করে 1:30টার সময়। এই রাস্তা ধরে গেলে পড়বে হচ্ছে শঙ্করপুর, তারপর হচ্ছে তাজপুর। শঙ্করপুর এখান থেকে 1.7 কিলোমিটার্স। আর এই দিকে একটা কালী মন্দির রয়েছে, এটা হচ্ছে নয়কালী কালী মন্দির, খুব জাগ্রত মন্দির এখানকার। আর এই যে সেই ব্রিজটা, এই ব্রিজটাই অ্যাকচুয়াল কানেক্ট করেছে এই পথে দীঘা আর মন্দারমণিকে। এই ব্রিজটার নাম হচ্ছে নয়কালী ব্রিজ। শঙ্করপুর কিন্তু হচ্ছে মৎস্য বন্দর, মানে এই যে সব ট্রলারগুলো সমুদ্রে মাছ ধরতে যায় না, তো সব কিন্তু এখানেই থাকে। আর শঙ্করপুর আসলে কিন্তু এটা আপনারা দেখতে পারবেন, এখানে কিন্তু সমস্ত ট্রলারগুলো দাঁড়িয়ে আছে, যেগুলো আর কি দীঘার সমুদ্রে মাছ ধরতে যায়। আর তাজপুর হচ্ছে এখান থেকে এখনও 6 কিলোমিটার। সময় দুপুর 2টো, টিপ টিপ বৃষ্টি, আকাশে মেঘ, দুর্দান্ত হাওয়া, ফুল স্পিডে পাচ্ছে হিন্দি গান, আর সেই সাথে দুর্দান্ত একটা লোকেশন যার নাম হচ্ছে, হ্যাঁ ঠিকই বলেছেন, শঙ্করপুর। আর এখন যেহেতু হাই টাইড, সমুদ্র কিন্তু এখানে বেশ উত্তাল। সমুদ্র তখনই ভালো যখন সমুদ্র হবে উত্তাল, বড় বড় ঢেউ এসে একদম গার্ড ওয়ালে আছড়ে পড়বে, সেই তার সাউন্ড, ওখানে দাঁড়িয়ে প্রচুর ওটা ফটোগ্রাফি করবে, তখন মনে হবে হ্যাঁ ভাই পয়সা খরচা করে দীঘা এসেছি। এই যে সব ঢেউগুলো এসে আছড়ে পড়ছে, এই জায়গায় এসে ফিল হবে হ্যাঁ ভাই সমুদ্রে এসেছি। এইটা একটা দুর্দান্ত অনুভূতি। এখানে এসে আপনার দীঘা আসা সার্থক, সমুদ্র দেখা সার্থক, সমুদ্রকে স্পর্শ করা সার্থক। আর আমি আজকে এই জায়গাটায় দাঁড়িয়ে এটাই ফিল করছি, যেটা আমি আসার দিনও বলেছিলাম, যে আমি একজন ট্যুরিস্ট, প্রথমবার বাড়ি থেকে বেরোনোর আর কি সুযোগ পেয়েছি সমুদ্র দেখার, ট্রেনে করে সমুদ্র দেখার। সেই যে অনুভূতি, সেই যে সমুদ্রকে কল্পনা একদিন দেখেছি, আজকে যে বাস্তবে এসে দেখছি, সেই বাস্তবায়নের প্রতিফলন হচ্ছে এই জায়গা। সত্যি সুন্দর। শঙ্করপুরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সমুদ্রের ঢেউ গুনছিলাম। তো এখানে দেখা হয়ে গেছে আমার এক দর্শক বন্ধুর সাথে। আপনার কোথায় বাড়ি? নরঘাট। নরঘাট। দীঘা আপনার এই নিয়ে কতবার আসা হলো? দীঘা আমি এসেছি এই নিয়ে 10-12 বার। 10-12 বার। মানে প্রত্যেকবারই ভালো লাগে, কখনো দীঘা পুরনো হয় না। আপনার তো বাড়ি কাছেই, নরঘাট কাছে এখান থেকে। আমাকে আসতে লাগে, এত সুন্দর লাগে। একদমই তাই, দীঘার প্রেমে সবাই পড়বে, বারবার আসতে ইচ্ছা করবে। এই যে দাঁড়িয়েছিলাম একা একা, এই যে ঢেউগুলো উঠে আসছে, তার যে ছিটেগুলো লাগছে এসে, সত্যি সুন্দর লাগলো, মন ভালো হয়ে গেল। এই শঙ্করপুরেও দেখুন হোটেল কিন্তু রয়েছে, দীঘার মতো অত নেই, বাট রয়েছে হোটেল। যেহেতু এখানে হোটেল কম, সেহেতু হয়তো খরচটা এখানে বেশি হবে। আর এই যে রাস্তা বরাবর চলে গিয়েছে একদম তাজপুর হয়ে মন্দারমণির দিকে, এই সেই রাস্তা। দীঘা থেকে শঙ্করপুর যাওয়ার পথেই রাস্তার একধারে গাড়ি দাঁড় করিয়ে দেখে নিলাম দীঘা শঙ্করপুর মোহনা, চম্পা নদী। এই জায়গাতে এসে বঙ্গোপসাগরে মিশেছে। দীঘা মোহনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে মোহনা আন্তর্জাতিক ফিশ মার্কেট। দীঘা বেড়াতে এসে যারা ওল্ড দীঘার আশেপাশে থাকছেন, তাদের কিন্তু একটা সন্ধে বা বলা ভালো একটা বিকেল খুব ভালো কাটতে পারে যদি আপনারা এই জায়গাটায় আসেন। এখানে একটা এরকম সমুদ্রের ধারে খুব সাজানো হয়েছে, পার্ক মতো করা রয়েছে। এখানে প্রবেশ করার জন্য কোনো রকম এন্ট্রি ফি লাগে না, কিন্তু এখানে প্রবেশ করার পর এখান থেকে বেরোতে ইচ্ছা করবে না। জাস্ট জায়গাটা দেখুন। এই বরাবর চলে গেছে মেরিন ড্রাইভ, এগুলোকে সুন্দর করে সব সাজানো হয়েছে। আমাদের ডাক্তারবাবু বলছেন সন্ধ্যাবেলা এই জায়গাটা সত্যি দুর্দান্ত। আর সন্ধ্যাবেলা তো আমি আজকে থাকতে পারছি না, থাকতে পারলে হয়তো আপনাদেরকে দেখাতে পারতাম। মানে এখানে সমস্ত স্ট্রিট ফুড বসে যায়, লাইট ফাইট জ্বলে, হালকা মিউজিক চলে, গান টান বাজে, আর সেই সঙ্গে সমুদ্রের মাতাল করা হওয়া। মানে জীবনে যত খেয়েছি ঘা, দীঘায় এসে সব ঘা আর কি শুকিয়ে যাবে। বউ ঘা দিয়েছে, প্রেমিকা ঘা দিয়েছে, অফিসের বস ঘা দিয়েছে, প্রেমিকা ঘা দিয়েছে। দীঘায় চলে আসুন, সব শুকিয়ে যাবে। একটা সন্ধ্যা এখানে কাটান, কথা দিলাম মন ভরে যাবে। যারা বেড়াতে আসেন ফ্যামিলি নিয়ে, সঙ্গে বাচ্চা আছে, সে বাচ্চারা খুব এনজয় করবে। বাচ্চাদের দেখুন খেলার কি সুন্দর জায়গা রয়েছে, বসার জন্য বেঞ্চ রয়েছে। মন্দারমণি নিঃসন্দেহে ভালো জায়গা, কিন্তু মন্দারমণিকে আমার সেই অর্থে মনে হয় যেন একটা আভিজাত্যপূর্ণ জায়গা। কিন্তু দীঘা এসে না মনে হয় দীঘা সব ধরনের মানুষের জন্য, উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, সব ধরনের মানুষ কিন্তু দীঘাতে এসে না নিজেকে অ্যাডজাস্ট করে নিতে পারবে। মানে দীঘা সবার জন্য। বাজেটের মধ্যে কম খরচে বাড়ির খুব কাছে যদি কোনো জায়গা থাকে, সত্যি দীঘার কোনো বিকল্প নেই। এই বরাবর আর ওই বরাবর ওল্ড দীঘায় যারা থাকবে তারা কিন্তু এখানে স্নান করবে, কারণ এই জায়গাতে কিন্তু স্নান করার জন্য যে সি স্যান্ড বা বালি কিন্তু রয়েছে। মানে দেখছেন আপনারা পর্যটকরা স্নানও করছে। মানে দীঘা এসে এই চিৎকারটাই শুনতে চাই, হে হে ডুবে গেলাম, এই বাবা গো কত জল, এই আমাকে নিয়ে গেল, এই ধরো ধরো ধরো। এই যে আবেগ, এই যে চিৎকার, এই যে সমুদ্রকে দেখে মানুষের ভেতরের যে লুকোনো প্রতিক্রিয়া উঠে আসে, এটার জন্যই ভাই দীঘা। তবে এই বিচের থেকে, মানে ওল্ড দীঘার এই যে বিচ রয়েছে, সি বিচ রয়েছে, এর থেকে বেটার আপনারা নিউ দীঘায় স্নান করতে পারেন। ওখানে মানে বালির ভাগটা অনেকটা বেশি, মানে সি স্যান্ড যেটা, সেটা অনেকটাই বেশি। মাঝে মধ্যে ভিড়ের মধ্যে থেকে হাঁক আসছে, কৌশিকদা ভালো তো, সবাই এখানে ভাই মুডে। যদি কখনো কম্পেয়ার করা যায় না, যে
গ্রাফ চার্ট তৈরি করা যায় দীঘার পুরীর মধ্যে, আমার মনে হয় দীঘা ফার্স্ট হবেই হবে। জানি না আপনাদের মতামত কি, আপনারাই ভালো বলতে পারবেন। সমুদ্রে নোংরা আবর্জনা ফেলবেন না, পরিবেশে নষ্ট করবেন না। দ্বিতীয়ত হচ্ছে যে নিজের খেয়াল রাখবেন, উন্মাদনার বশীভূত হয়ে মানে এমন রিস্ক নেবেন না যে জলের মধ্যে চলে গেলেন, একটা দুর্ঘটনা ঘটে গেল। সবসময় কিন্তু ফ্যামিলির কথা মাথায় রাখবেন। চলুন যাওয়া যাক পরবর্তী গন্তব্যে। পরবর্তী গন্তব্য কি খাই নাকি খাওয়া দাওয়া? এই তো খাই দীঘা কমপ্লিট। ওরার সাথে কিন্তু খাওয়া দাওয়ার যে ভারসাম্য সেটাই কিন্তু বজায় রাখাটা ভীষণ 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 দরকার। তো আমরা এই দীঘালিতে এসেছিলাম ব্রেকফাস্ট করার জন্য এবং ওনাকে বলেছিলাম যে আমরা এখানে লাঞ্চ করবো। কী লাঞ্চ করবো তখনই আমরা অর্ডার দিয়ে গেছিলাম। তো সেই মোতাবেক কিন্তু ওনারা আমাদের জন্য আর কি লাঞ্চ বানিয়ে রেখেছে। মুসুরির ডাল রয়েছে, এদিক থেকে আমার পছন্দের মাছ রয়েছে পমফ্রেট, এই রয়েছে আলু চোখা, এটা হচ্ছে ডাক্তারবাবুর পছন্দের ডিশ। সালাদ রয়েছে এদিকে, এটা তো আমার ভীষণ পছন্দের। আর এই যে কালো হাঁড়িটা রয়েছে এটা হচ্ছে মাটন হান্ডি। আর সকালে আমি জিজ্ঞেস করছিলাম কী মাছ হবে ভালো, বললো ভেটকি আছে, পাবদা আছে, পমফ্রেট আছে। আমরা অবশ্যই পমফ্রেট দিই। বাঙালির প্রিয় খাবার ডাল ভাত আর হচ্ছে আলু চোখা আলু মাখা, মানে এর কোনো বিকল্প হয় না, এটা দিয়েই সব শুরু হবে। আলু মাখা ডালটা এতটাই সুন্দর না, আমি জানি না এরপরে এই পমফ্রেট মাছ আদৌ কতটা তার সেই স্বাদের ভাবধারাকে ধরে রাখতে পারবে। পমফ্রেট মাছটা সাইজ হচ্ছে এরকম বড় সাইজের একটা পমফ্রেট মাছ। আর পমফ্রেট যত সাইজে বড় হবে ততই টেস্টি হয়। পমফ্রেট খেয়ে তো মন পুরো ভরে গেছে। এবার মাটন হান্ডিটা মানে ট্রাই করার পালা এসেছি। মানে মাটন হচ্ছে আমাদের কাছে ইমোশন। কালার দেখে ইমপ্রেস হয়ে গেছি, পুরো নেরো ল্যাক। এই মাটন হান্ডি যে ডিশটা আছে না, একটা প্লেট নিলে 4 পিস আছে, দুজনের হয়ে যাবে। ধরুন আপনারা হাজব্যান্ড ওয়াইফ এসছেন, দুজনের হয়ে যাবে। মাংসটা এত ফ্রেশ না, জাস্ট মানে হালকা টানলেই ছিঁড়ে চলে আসছে, এত টেস্ট। শেষ পাতে রয়েছে হচ্ছে চাটনি, আমার ভীষণ পছন্দের টমেটোর চাটনি। আমি অন্য কোনো চাটনি খাই না, এটা খাই। আর পাঁপড়। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এনাদের যে রুম রয়েছে সেটা দেখতে এসেছিলাম। ডিলাক্স আর সুপার ডিলাক্স দুটো ধরনের ক্যাটাগরি রুম এদের রয়েছে। তো এটা হচ্ছে সুপার ডিলাক্স, এটা হচ্ছে 3200 প্লাস জিএসটি না? হ্যাঁ, সঙ্গে ওই ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি 3200 টাকা প্লাস জিএসটি, গভর্নমেন্টের রেট এটা, ঠিক আছে? এখানে কিছু বাড়া কমা আর কি হবে না, একদম ফিক্সড রেট। মানে 3200 টাকা দিয়ে থাকবো, যাকে বলে পয়সা শোধ। মানে মনে হতে পারে হট করে 3200 টাকা দিয়ে থাকবো এত টাকা খরচ করে, কিন্তু সিরিয়াসলি বলছি পয়সা শোধ। কারণ মন্দারমণিতে কিন্তু অনেক রিসর্ট রয়েছে যেখানে এরকম খরচ, সেই তুলনায় আমি বলবো যে এটা কিন্তু সত্যি সুন্দর। এইদিকেও একটা এরকম রুম রয়েছে, সোফাও রয়েছে, ড্রেসিং টেবিল রয়েছে, সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে টিভিও রয়েছে, মানে দুটো টিভি আর কি। বারান্দাও রয়েছে খুব সুন্দর, ফ্যানও রয়েছে এদিকে। বেডরুমের সঙ্গে কিন্তু এদের একটা অ্যাটাচ টয়লেট রয়েছে, টয়লেটটা কিন্তু বেশ সুন্দর, বেশ বড়। এদের বুকিং কিন্তু হয় হচ্ছে অনলাইনে, ঠিক আছে? আমি অনলাইনের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আর যদি স্পটে এসে আপনারা এলেন, হয়তো স্পটে এসে যদি অ্যাভেলেবেল থাকে তাহলে ওরা অ্যালট করে রুম, সেক্ষেত্রে কিন্তু বুকিংটা ওরা অনলাইনেই করে দেবে। মানে অফলাইনের কোনো চান্স নেই, অনলাইনে সব কিছু বুকিং হবে। একদম দীঘালি টু এর পাশে রয়েছে জগন্নাথ মন্দির, জগন্নাথ ধাম, দীঘার নবনির্মিত জগন্নাথ ধাম। এবছর আর সম্ভবত ওপেনিং হওয়ার চান্সেস নেই, নেক্সট ইয়ার রথের সময় হয়তো ওপেনিং হতে পারে। তখন যদি সুযোগ সময় পাই বা সেরকম ব্যবস্থা করতে পারি, তো আপনাদের যেদিন এটার ওপেনিং হবে সেদিন একটা লাইভ ভিডিও দেওয়ার চেষ্টা করব। সময় বিকাল 4টে, খাওয়া দাওয়ার পর্ব শেষ, আমরা এখানে বিদায় নেব। আর এখানে আমাদের খাওয়ার বিলও নিয়ে নিলাম। এখানে আমাদের আজকে খাওয়া দাওয়ার যে পর্ব, সেখানে টোটাল বিল হচ্ছে 1029 টাকা। এখানে কিন্তু পে করার জন্য আপনারা ক্যাশ পে করতে পারেন, কার্ডে পে করতে পারেন, মানে ওই ফোনপে পেটিএম এগুলো কিন্তু এখানে পে হবে না, ঠিক আছে? কৌশিকদা কোথায় গেল? কৌশিকদা ভালো থাকবেন, আবার দেখা হবে, আসবো খুব তাড়াতাড়ি। খুব সুন্দর আপনাদের খাওয়া দাওয়ার প্রপার্টিও সুন্দর, আসবো আবার। জয় জগন্নাথের নাম নিয়ে শেষ করব আজকের আমাদের এই পর্ব, একদিনের ভ্রমণের দীঘা। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আমাদের পরবর্তী পর্বে, যে পর্বটা সারপ্রাইজ থাকলো আপনাদের জন্য। তবে কথা দিলাম সেই পর্বটা কিন্তু আপনাদের মন ছুঁয়ে যাবে। সবাই ভালো থাকুন, টাটা, বাই বাই, লাভ ইউ।